হঠাৎ তীব্র ভূমিকম্পে আতঙ্কে ঢাকাবাসী, সারা দেশে ভবন ও দেয়াল ধসে 9 জনের প্রাণহানি। দ্রুত নামতে গিয়ে সিঁড়ি থেকে পাটা মচকায় যায়। যে হলে আপনার একজন হচ্ছে যে 2 তলা থেকে লাফ দিয়ে ওর পা পুরোপুরি ভেঙে গেছে। বড় বিল্ডিংগুলোর দিকে তাকাচ্ছি, বারান্দা যায় দেখতেছি যে বিল্ডিং মনে হচ্ছে পড়ে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম, ভারতের পশ্চিমবঙ্গে অনুভূত। অভিবাসীদের জন্য 3 স্তর বিশিষ্ট কাঠামো ঘোষণা ব্রিটেনের, আয় বেশি হলেই মিলবে দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ। শেষ হলো COP30 সম্মেলন, এলডিসি ভুক্তদের জন্য নেই সুখবর, ক্ষতি পোষাতে আর্থিক সহায়তা চায় উন্নয়নশীল দেশগুলো। দর্শক, স্বাগত প্রবাসীর সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। শক্তিশালী ভূমিকম্পে ভবন ধস ও ফাটল দেখা দিয়েছে রাজধানীতে। ঝাঁকুনি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় নেমে আসেন। আবহাওয়াবিদ বলছেন, এই কম্পন মাঝারি হলেও ভবিষ্যতে আরো বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেয়া যায় না। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। ঝাঁকুনি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসে। ঝাঁকুনির সময়কাল খুব বেশি না হলেও হঠাৎ কম্পনে মানুষের ভেতর ভয় ছড়িয়ে দেয়। আতঙ্কিত হয়ে মানুষ বাসা ছেড়ে নেমে আসেন বাইরে। কলেমা পড়তেছে সবাই যে এটাই মনে হয় যে শেষ অবস্থা। ব্যাপারটা বুঝছেন, এইরকম অবস্থা হয়ে গেছে। বাচ্চাগুলো যে ট্রমা অ্যাটাক হয়ে গেছে, কি ভয় পাইছে এখন, মানে অবস্থা খুবই খারাপ। আল্লাহ বাঁচাইছে সবাইকে। আজকে বেঁচে থাকার সম্ভাবনা আজকে শেষ, মৃত্যুর আজকে বেরোতে পারবো না, শেষ। দোয়া দরুদ যা যা জানি পড়ে ফেলছি, মনে হচ্ছে যে আজকে শেষ। আজকে যেভাবে মানে বিল্ডিং লারা দিছে, মনে হচ্ছে যে বিল্ডিং একবার ডাইনে যাচ্ছে আরেকবার বামে যাচ্ছে। এইভাবে বড় বিল্ডিংগুলোর দিকে তাকাচ্ছি, বারান্দা যায় দেখতেছি যে বিল্ডিং মনে হচ্ছে পড়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বাসিন্দা ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেছেন। শহরের কয়েকটি ভবন হেলে পড়া এবং ফাটল দেখা যাওয়ারও খবর মিলেছে। ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আরমানিটোলার কসাইটুলিতে একটি 8তলা ভবনের পলেস্তরা ও ইট খসে পড়ে 3 পথচারী মারা গেছেন। বাড়িধারাতে একটি বাসায় আগুন লাগে। তাছাড়া সূত্রাপুরের স্বামীবাগে একটি 8তলা ভবন হেলে পড়ে পাশের ভবনে আটকে আছে। এছাড়া আরো বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। শুক্রবার সকাল 10:38 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। আবহাওয়াবিদ বলছেন, ভবিষ্যতে আরো বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। আমাদের অবস্থানগত কারণ এবং আমাদের ভূমিকম্পের যে হিস্টোরিক্যাল রেকর্ড, আমরা সেগুলোকে বিবেচনা করলে যে বাংলাদেশ বা এর চারপাশে বড় ভূমিকম্প হওয়ার একটা ঝুঁকি আছে বা সম্ভাবনা আছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পের শিক্ষার্থী ও শিশুসহ আহত অন্তত 18 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। দেশের ইতিহাসে ভয়াবহ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। 5.7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় এই জেলারই 4 জন, আহত হয়েছেন আরও 55 জন। শক্তিশালী এই কম্পনে জেলায় বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে, এমনকি মাটিতে লম্বা ফাটলও দেখা দিয়েছে। এদিকে রূপগঞ্জে দেয়াল ধসে পড়ে নবজাতকের মৃত্যু হয়। দীর্ঘ এই ফাটল দেখে মনে হয় মাটি নিজের সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেছে। নরসিংদীর ঘোড়াশালে উৎপন্ন 5.7 মাত্রার ভূমিকম্পে এভাবেই ফাটল দেখা দেয়। এছাড়াও ফাটল দেখা দিয়েছে বেশ কয়েকটি স্থাপনাতেও। সকাল 10:30 এই ভূমিকম্পের সময় গাবতলী এলাকার 1তলা ভবনের ছাদ ধসে এক শিশু নিহত হয়। এছাড়াও পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘর ভেঙে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। একই উপজেলায় ভূমিকম্পের সময় স্ট্রোক করে আরও একজন নিহত হন। এছাড়াও বিভিন্ন স্থানে দেয়াল ধস সহ ভূমিকম্পের সময় হুড়ুহুড়িতে আরো 55 জন আহত হন। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত 2 জনকে বেশি গুরুতর, যাদেরকে আমরা ঢাকায় পাঠিয়েছি, বাকিদের আমরা এখানেই চিকিৎসা দিয়েছি।
অন্যদিকে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কারণে কয়েকটি ভবনে ফাটল সৃষ্টি হয় এবং কেন্দ্রের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। ফাটল দেখে আতঙ্কিত স্থানীয়রা। গরু বছর লাফা শুয়ে ছিল, গরু লাফা উঠছে, আনদিবে মাটির ফাইটে বরাবর জায়গা আছে, দুবাই আছে। এটা এমন ভাবে ফাটল দিছে, এখানে যদি আর একটা সেকেন্ড যদি থাকতো তাহলে মনে হয় ফার্ম নিয়ে মনে করে আমাদেরকে মৃত্যু সজ্জায় থাকতে হইতো। এদিকে রূপগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়েছে। এছাড়াও গাজীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে টঙ্গী ও শ্রীপুরে 2 পোশাক কারখানার কমপক্ষে 2 শতাধিক শ্রমিক আহত হন। বাংলাদেশের সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া এবং আশপাশের বেশ কয়েকটি এলাকা। শুক্রবার সকালে এই কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দারা মৃদু কম্পন টের পেয়েছেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশের তীব্র ভূমিকম্পের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্স, আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ, এবিসি নিউজ, টিআরটি ওয়ার্ল্ড, ডয়েচে ভেলে, আল আরবিয়া, দ্য ডন সহ বহু সংবাদ মাধ্যম বিষয়টি তুলে ধরেছে। ভূমিকম্পের কম্পন সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাও অনুভূত হয়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু সহ ভারতীয় গণমাধ্যম। অভিবাসন নীতিতে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আনল ব্রিটেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ শুক্রবার আর্মড সেটেলমেন্ট বা অর্জিত আবাসন নামে একটি 3 স্তর বিশিষ্ট আইনি কাঠামো উন্মোচন করেন, যেখানে স্থায়ীভাবে বসবাসের পথকে প্রথমবারের মতো সরাসরি আয়ের সঙ্গে যুক্ত করেছে দেশটি। ধনীদের জন্য 3 বছরের দ্রুত আর স্বল্প আয়ের কর্মীদের জন্য তৈরি হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষা। অভিবাসন ইস্যুতে দিন দিন কঠোর থেকে আরও কঠোরতর হচ্ছে স্বপ্নের দেশ ব্রিটেন। এবার অভিবাসন কাঠামোতে আমূল পরিবর্তনের ঘোষণা দিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি উন্মোচন করেছেন আর্নড সেটেলমেন্ট বা অর্জিত আবাসন নামে নতুন 3 স্তর বিশিষ্ট আইনি কাঠামো। এ ব্যবস্থায় যুক্তরাজ্য স্থায়ী বসবাসের অধিকারকে প্রথমবারের মতো সরাসরি আর্থিক সচ্ছলতার সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে অভিবাসীদের জন্য প্রচলিত 5 বছরের স্থায়ী বসবাসের পথ কার্যত শেষ হয়ে গেল। ধনীদের জন্য তৈরি হয়েছে দ্রুততম ফাস্ট ট্র্যাক রুট, যেখানে বার্ষিক 1,25,000 পাউন্ডের বেশি আয়কারী গ্লোবাল ট্যালেন্ট বা ইনোভেটর ভিসাদারীরা মাত্র 3 বছর বসবাস করলেই স্থায়ী হতে পারবেন। এর নিচে রয়েছে স্ট্যান্ডার্ড রুট, আগের মতোই 5 বছর থাকলে স্থায়ী হওয়ার সুযোগ। তবে এই সুবিধা সীমিত করা হয়েছে ডাক্তার, নার্স, ব্রিটিশ নাগরিকদের স্বামী স্ত্রী ও কয়েকটি সংরক্ষিত গোষ্ঠীর জন্য। সবচেয়ে বেশি আলোচিত লং পাথ স্বল্প আয়ের অভিবাসী, বিশেষ করে হেলথ অ্যান্ড কেয়ার ভিসাদারী কর্মীদের জন্য অপেক্ষার সময় বেড়ে হয়েছে 15 বছর। যেখানে NHS এর ডাক্তাররা 5 বছরে স্থায়ী হতে পারবেন, সেখানে একই হাসপাতালে কাজ করা কেয়ার অ্যাসিস্ট্যান্টদের 3 গুণ বেশি সময় অপেক্ষা করতে হবে। কেউ যদি সরকারি বেনিফিটের ওপর নির্ভরশীল থাকেন 12 মাসের বেশি, তবে তার জন্য অপেক্ষা 20 বছর। যদিও ব্রেক্সিট চুক্তির আওতায় থাকা EU ও EEA নাগরিকরা এই নতুন কাঠামোর বাইরে থাকবেন, তবে ইউরোপের বাইরে অভিবাসীদের জন্য পুরনো নিয়মে আবেদন করার সুযোগ দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আফরিন মৌ, নিউজ 24। এবারও বাংলাদেশ সহ এলডিসি ভুক্ত দেশগুলোর জন্য কোনো ধরনের সুখবর ছাড়াই শেষ হয়েছে 30তম বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এবারও আর্থিক সহায়তার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এই সম্মেলন থেকে। এদিকে COP30 প্রেসিডেন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলো নিজেদের ক্ষতি পোষাতে যে $1,20,00,000 আর্থিক সহায়তার প্রস্তাব করেছে তা আমলে নিয়েছে COP কর্তৃপক্ষ। তা নিয়ে আলোচনা হবে আগামীতে। তবে এবারও ফসিল ফুয়েল অর্থাৎ কয়লা, তেল, গ্যাস থেকে বের হয়ে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের প্রস্তাবে সাড়া মেলেনি উন্নত দেশগুলোর। এদিকে 20 নভেম্বর দুপুরে কপের ভেন্যুতে
আগুন লাগার পর 21 নভেম্বর সম্মেলনের শেষের দিনে বন্ধ রাখা হয় সব প্যাভিলিয়ন। দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলেই মারা যান পাইলট, নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী IAF। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলেও জানায় IAF। তবে 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় তেজসের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে আকাশ জুড়ে শক্তি প্রদর্শনী করছিল ভারতের আধুনিক যুদ্ধবিমান তেজস। দৃষ্টিনন্দন কসরতে মুহূর্তেই মুগ্ধ হন দর্শকরা। কিন্তু ঠিক তখনই ঘটে বিপত্তি। হঠাৎ উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নামে বিমানটি। চোখের পলকে আছড়ে পড়ে মাটিতে। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। দেখা যায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। ঘটনাস্থলেই প্রাণ হারান পাইলট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 2:10 ভারতীয় পাইলট তেজস যুদ্ধবিমান নিয়ে কসরত দেখাচ্ছেন। হঠাৎই বিমানটি বিধ্বস্ত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী IAF। গণমাধ্যমের তথ্য বলছে, এক আসনের হালকা এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তেজস একটি 4.5 জেনারেশন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যা আকাশ রক্ষা, আক্রমণাত্মক আকাশী সহায়তা এবং নিকটস্থ যুদ্ধসহ বিভিন্ন মিশন পরিচালনার জন্য নির্মিত। এটি তার শ্রেণীর সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে পরিচিত। এবারই প্রথম নয়। 2024 সালের মার্চে রাজস্থানে তেজস ভূপাতিত হয়েছিল। 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে এর সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করার কথা জানায় IAF। আফরিন মৌ, নিউজ 24। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী সংগঠনের ব্যানারে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীরা তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ শরীফ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মোশাররফ হোসেন রতন ও শেখ মাসিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইব্রাহিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আবুল কাশিম এবং নির্বাহী সদস্য আমিরুল ইসলাম। মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের সঙ্গে জেদ্দায় মত বিনিময় সভা করেছেন প্রবাসী মিরসরাইবাসী। নুরুল আলম মুরাদের সঞ্চালনায় এবং জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল আমিন। এই সময় জাতীয় সংসদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে মিরসরাইকে বিভিন্ন খাতে উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের মিরসরাই অ্যাসোসিয়েশন জেদ্দার পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে নৈশভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার নির্বাচন। এই নির্বাচনকে গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সেনাকুঞ্জে বৈকালিক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সেনাকুঞ্জের উঠানে সশস্ত্র বাহিনী দিবসের বৈকালিক অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর কর্মকর্তারা। অংশ নেন সারা দেশের বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। মূল পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবসের মতো এমন উৎসবের দিনে ভূমিকম্পে নিহতদের ঘটনায় শোক জানান, সমবেদনা জানান নিহতদের প্রতি। আজকে আমরা সবাই ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত। হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন। তার জন্য আমরা শোক পালন করলাম নীরবতার মাধ্যমে। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে 1971 সালে মেজর জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ স্মরণ করেন। তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে আগামী নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিতে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান জানান। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটি আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। এ সময় তিনি বন্ধু রাষ্ট্রের প্রতি সুসম্পর্ক রক্ষার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বানও জানান। যে কোনো আগ্রাসী বহিঃশক্তির আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এবারকার এই সশস্ত্র বাহিনী দিবসটি যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনকে উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সঠিক ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা সহ এখানে আমন্ত্রিত সকল অতিথিরাই। মারুফা রহমান, নিউজ 24, সেনাকুঞ্জ, ঢাকা। এদিকে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেলে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধানরা। এ সময় প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান খালেদা জিয়া। হাত তুলে অভিবাদনের জবাব দিতে দেখা যায় বিএনপি চেয়ারপারসনকে। শুক্রবার বিকালে সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে সেনাকুঞ্জে দুবার বেগম জিয়ার সঙ্গে সরকার প্রধানের একান্তে আলাপ হলো। বিএনপি চেয়ারপারসন ছাড়াও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সহ একাধিক নেতা। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতের আমির এবং এনসিপির শীর্ষ নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কুশল বিনিময় করেন। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পাট দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জামায়াতের গণজোয়ার দেখে একটি দল অপপ্রচার চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার খুলনার ডুমুরিয়ায় শাহপুর আন্দুলিয়া মাঠে ছাত্র গণজমায়েতে তিনি এসব কথা বলেন। এবারের নির্বাচনে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের মানুষ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঠিকাদারি, ঘের ব্যবসা, বালুঘাট, সমস্ত হাকার্স মার্কেটগুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে। তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব, এই কথা কি বিশ্বাস করা যায়? যায় না। পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে। নতুন বাংলাদেশ চাই। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসীর সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।